লোকসভায় আপসহীন নেত্রী বেগম জিয়ার স্মৃতিচারণ সপরিবারে যোগ দেন তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বক্তাদের। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা। নীতি থেকে বিচ্যুতির অভিযোগ অস্বীকার জামায়াতের। কঠোরভাবে অস্ত্রধারী যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জনগণের নিরাপত্তা দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব, সেই জিনিসটা তাদেরকে নিশ্চিত করতে হবে। ভোটের প্রচার শুরুর আগে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি। চা দোকান থেকে ঝুট ব্যবসা, যুবলীগে যোগ দিয়ে বদলে যায় হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পির জীবন। চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বে গড়ে তোলেন শত কোটি টাকার সম্পদ। এবং ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম। দায়সারাভাবে মাটি পরীক্ষা করে ভবন তৈরিতে বাড়ছে বিপদ। প্রস্তুতির ঘাটতিতে বড় বিপর্যয়ের শঙ্কা। দেখছিলেন শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। নাগরিক শোক সভায় স্মৃতিচারণ করা হলো বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের। এতে অংশ নিয়ে আপসহীন নেত্রীর আদর্শে নতুন দেশ গড়ার ডাক দেন বক্তারা। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে সপরিবারে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। গৃহবধূ থেকে রাজনীতির কণ্টকাকীর্ণ রাজপথে আগমন যার, যিনি মানুষের অধিকারের প্রশ্নে অটল। স্বাধীনতা সার্বভৌম নিশ্চিতে একজন অতন্দ্র প্রহরী হয়ে আগলে রেখেছিলেন 56,000 বর্গমাইলের সীমানা। লাল সবুজের পতাকার কাণ্ডারি গণতন্ত্রের আপসহীন নেত্রী অপরাজেয় বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। বাংলাদেশের কাছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অরাজনৈতিক সংগঠন নাগরিক সমাজের আয়োজনে নাগরিক এই শোক সভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা যুক্ত হন এই সভায়। 2009 সালের যে শুক্রবার দুপুরের পর শুরু হয় সভা। বিকেল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে আসেন মরহুমা বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। বক্তারা খালেদা খানম পুতুল থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার সংগ্রামের জীবনকে স্মরণ করেন। প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। সবাই বলেন যে তিনি আপসহীন নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল এই প্রথম পর্বে। আর শেষ পর্বে মানুষ আমরা দেখলাম, যেটা তার মৃত্যুর পরে প্রমাণিত হলো, যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ। এবং মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে। উপস্থিত সবাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে ধারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই যে আজকে শোকসভা, এই শোকসভা যদি রিয়েলি অর্থবহ, মিনিংফুল করতে হয়, তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কিভাবে? ভোট দিয়ে, ভোট কেন্দ্রে গিয়ে। সুতরাং দয়া করে আপনারা ইলেকশন বানচাল হতে দেবেন না। খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন। মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। নাগরিক শোক সভার সভাপতি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেয়ার মোদাসের হোসেন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার আহ্বান জানান। তারই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে তাদের সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে সুসংহত করবেন বলেও প্রত্যাশা জানান বক্তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে 11 দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিল ইসলামী আন্দোলন। 268 আসনে প্রার্থী দিয়ে বাকি 32টিতে সমর্থন দেবে আদর্শে মিল থাকাদের।
জোট ছাড়ার পেছনে জামায়াতের দায় দেখছেন তারা, তবে অভিযোগ উড়িয়ে দিয়ে জোট রক্ষায় শুরু থেকেই আন্তরিক ছিল বলে দাবি জামায়াতের। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠে যখন এই আলোচনায় সরগরম, ঠিক তখন রাজধানীর পুরনো পল্টনে নিজ কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান ঘোষণা দেন যে নীতি, আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু তা এখন বিদ্যমান নেই। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এই ভাঙনের পেছনে দায়ী করা হয় জামায়াত ইসলামীর কর্মকাণ্ডকে। তবে জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেই জন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ইসলামী আন্দোলনের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জামায়াত নেতাদের দাবি, 11 দলের সমঝোতা তৈরিতে তারা শুরু থেকেই ছিল আন্তরিক। এটা সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আসনগুলো বন্টন হয়েছে। এটা এমন না যে কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং বাস্তবতাকে সামনে রেখে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এই কাজটি করা হয়েছে। এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না। দাবিগুলো তো খুবই স্পষ্ট, 5 দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন, আমরা দিয়েছি, সবাই বলেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে আরও আলোচনায় এখনো আশাবাদী জামায়াত, দাবি এই নেতার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বেড়েছে শীর্ষ সন্ত্রাসীদের বেপরোয়া মহড়া ও অবৈধ অস্ত্রের ঝনঝনানি। গত 16 মাসে খুন হয়েছে অন্তত 118 জন। চোরাগোপ্তা হামলা, গুলি করে প্রকাশ্যে হত্যাকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়ছে প্রার্থী সহ নানা মহলের। যদিও সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে তৎপর থাকার কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। জনগণের নিরাপত্তা দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব, সেই জিনিসটা তাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের পক্ষ থেকে সহযোগিতা তো আমরা করেই যাচ্ছি সরকারকে। শুধু অস্ত্র উদ্ধারটা যদি হয়ে যায় তাহলে 100%, অস্ত্র উদ্ধার না হওয়ার কারণে একটু আমি আতঙ্কিত আছি। প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে পুরোদমে শুরু হবে অলিগলিতে প্রচারণা। এর আগে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি প্রার্থীদের। প্রশাসন যথেষ্টভাবে চেষ্টা করছে, অত্যন্ত কঠোরভাবে অস্ত্রধারী যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনারা লেভেল প্লেইং ফিল্ড করেন, ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সবাই যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, উৎসম্মুখে ভোট দিবে, মানে হানাহানি চাই না আমরা। এদিকে প্রার্থীদের উদ্বেগ উৎকণ্ঠার প্রেক্ষিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে আটক হচ্ছে সন্ত্রাসীরা, উদ্ধার হচ্ছে লুট হওয়া সহ নানা অস্ত্র শস্ত্র। আমরা দ্রুতই এর থেকে আমরা বের হয়ে আসবো এবং সকলের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং সেই প্রত্যয় আমাদের আছে। নভেম্বর পর্যন্ত গত 16 মাসে 118টি খুনের ঘটনা ঘটেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি চায়ের দোকানি থেকে হয়ে যান ঝুট ব্যবসায়ী। 2012 সালে যুবলীগের রাজনীতিতে যুক্ত হয়ে ওঠেন বেপরোয়া। রাজধানীর পল্লবী ও রূপনগরে চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্ব কায়েম করেন বাপ্পি। এক যুগে গড়ে তোলেন শত কোটি টাকার অবৈধ সম্পদ, যার মধ্যে আছে 7টি প্লট, 2টি ফ্ল্যাট, 1টি বাড়ি। 4টি ব্যাংক হিসেবে মিলেছে 56 কোটি টাকা। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রায় 1 মাসের তদন্তের পর 6 জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাস্টার মাইন্ড হিসেবে নাম আসে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির। বাপ্পির বিষয়ে খোঁজ নিতে রাজধানীর পল্লবীতে সময় সংবাদ। স্থানীয়রা জানান বাপ্পির বাবা মন্টু চা বিক্রি করতেন, বাপ্পিও সেই দোকানেই বসতেন। পরে তার বাবা গার্মেন্টস থেকে ঝুট বের করার কাজে নামে। 2008 সালে বাবা মারা গেলে ঝুট ব্যবসায় যুক্ত হন বাপ্পি। উনি এক সময় ক্যারাম বোর্ডের ঘর করে একটা ভাড়া নিয়ে ওখানে 8-10টা ক্যারাম বোর্ড চলতো আর এই এলাকার রাজত্ব করছে, এমপি সাহেবের খাস লোক ছিল।
2005-06 দিকে যুবলীগের মিছিল মিটিংয়ে যাওয়া শুরু করেন। 2012 সালে গিয়ে পান পল্লবীর একটি ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদকের পদ। স্থানীয়রা জানান এরপর থেকে বেপরোয়া হয়ে ওঠেন বাপ্পি। যা ঝামেলা করছিল, জুট ব্যবসা নিয়ে অনেকগুলো মানুষও মারছিল, কত আগে থেকেই বসছিল। পল্লবী দেওয়ানোর অফিস, মানে যেখানে বলবে সেখানে অফিস, কয়টা অফিস নেবেন উনি? বাপ্পি চাঁদাবাজির পাশাপাশি দখলদারিত্বেও ছিলেন সিদ্ধহস্ত। রাজধানীর পূরবী সুপার মার্কেট সমিতির অফিস দখল করে বনে যান স্বঘোষিত সভাপতি। গত 5 বছরে দোকান কেনাবেচার নামে কমিশনের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। কারো দোকানও ছিল না, আর কেউ সমবায় কর্তৃক যে আপনার সভাপতি নির্বাচিত হওয়ার সেটা ওনাদের ছিল না। একটা দোকান বিক্রি করলেও ওনাদের একটা বেনিফিট দিতে হতো, কিনলেও দিতে হতো, এবং ফুটপাত থেকে একটা চাঁদা উঠত। দখল করেছেন পল্লবীর গার্মেন্টস মালিক সমিতির অফিসও। মালিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি যুবলীগের প্রভাব খাটিয়ে অবৈধভাবে গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব সে সকল সম্পদগুলো। রাজধানীর কাফরুলের রূপসী প্রোয়েক্টিভ ভিলেজ আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন বাপ্পি। দ্বিতীয় তলায় তার 2টি ফ্ল্যাট। বাসিন্দারা জানান 2024 সালের 5 আগস্টের পর থেকে গায়েব বাপ্পি। তার দেখা হয়নি, ওর ভাই মাঝে মাঝে আসতো, আয়সায়রা ওই ঘরে কিছু মাল সামান ছিল, ওইগুলো নিয়ে গেছে। রাজধানীর পল্লবীর 7 নম্বর সেকশনের নিজের এই প্লটটি ভাড়া নিয়ে 6 নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে পরিণত করেন। 2024 সালের 4 আগস্ট পর্যন্ত এখানে অফিস করেন। এখনো এটির ভাড়া তোলেন তার ভাই। এটা ওই নির্ধারিত ভাড়া, ভাড়া তার ভাই নিয়ে যায়। মিল্ক ভিটা রোডের 6 কাঠা জমির ওপর এই বাড়িটি বাপ্পিদের। তৃতীয় তলায় থাকেন সৎমা, বাকিগুলো ভাড়া দেওয়া। সেখানে গেলে কথা হয় মায়ের সঙ্গে। সরকার যাওয়ার পরে আমরা আর দেখি না, আমাকে এই জায়গায় মাঝেটা যে আসতো ভালো মানুষরে সামান্য একটা কাউন্সিলর মারতে পারে, এখন সত্য মিথ্যা আল্লাহ পাকি জানে। পল্লবীর সেনপাড়ায় আছে 3 কাঠার প্লট, কামারপাড়াতেও আছে 4 কাঠার প্লট। এবার তার ঢাকার বাইরেও সম্পদের খোঁজে সময় সংবাদ। হাদি হত্যার মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ঢাকার অবৈধ সম্পদ খোঁজের পর এবার ঢাকার বাইরে তার যে সকল অবৈধ সম্পদ ছিল সেগুলোর খোঁজে মাঠে নেমেছিলাম আমরা। অবশেষে আশুলিয়ায় এসে তার 2টি প্লটের সন্ধান মিলেছে। আশুলিয়ার নিক্কন হাউজিং প্রকল্পের ম্যাকপাই চৌরাস্তার পাশে 2টি প্লট। 16.5% এই প্লট 2021 সালে ক্রয় করেন বাপ্পি। একই প্রকল্পে আরো 2টি প্লটের সন্ধান মেলে বাপ্পির। 4টি প্লটে আছে 33.68% জমি, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। স্থানীয়রা জানান মালিক সমিতির নামে কিনে পরে নিজের নামে করে নেন এসব জমি। হাদির যে হত্যাকারী তাদের সাথে এই এলাকার মধ্যে কিছু আওয়ামী লীগ লোকজন আছে, ওই যোগসূত্র ধরেই এই জমি কেনা বেচা কেনা হয়েছে। এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে এই গরিব দুঃখী বা সরকারের ত্রাণ তহবিলে নিয়ে নিলে বেটার হবে। বাপ্পির প্লট, বাড়ি ও ফ্ল্যাটের বাইরেও ব্যাংক হিসাবে মেলে বিপুল লেনদেনের তথ্য। গত বছরের জুলাই থেকে তার বিরুদ্ধে তদন্তে সিআইডি 4টি ব্যাংক হিসেবে মিলেছে 56 কোটি 86 লাখ টাকার। সিআইডি বলছে হাদি হত্যায় নাম আসায় আরো দ্রুত অনুসন্ধানে তারা। এখানে যে মাস্টার মাইন্ড উঠে আসছে, নিশ্চিত করেই তার সাথে এদের একটা যোগাযোগ আছে। তার বেনিফিশিয়ারি যারা ওই লোকের অ্যাকাউন্টে গেছে কিনা এটা আমরা খতিয়ে দেখতেছি। এদিকে বাপ্পির কাউন্সিলর অফিসে শুটার ফয়সালের সাথে বৈঠকের ভিডিও পাওয়া গেছে। হাদিকে হত্যার পরিকল্পনার আগে সেপ্টেম্বরে ভারত থেকে শরীয়তপুরে এসে বিয়ে করে আবারও ভারতে চলে যান বাপ্পি। কলকাতা পুলিশের কাছে আটকের পর ছাড়াও পান তিনি। তারা অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছে এবং সেক্ষেত্রে যারা সহযোগিতা করেছে তাদের বক্তব্যগুলো আমরা গুরুত্বের সাথে আমলে নিয়েছি। বাপ্পি ও ফয়সালকে ভারত থেকে ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। মিরপুরে সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের থেঁতলানো মরদেহ উদ্ধার। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। 2 দিন আগে হত্যার ধারণা পুলিশের। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন প্রস্তুতির ঘাটতি ডেকে আনতে পারে বড় বিপর্যয়। বড় ভূমিকম্পের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ, এমন আভাস মিলেছে গত বছরের নভেম্বরে হয়ে যাওয়া এই শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্পে। বাংলাদেশ ও দেশের সীমান্ত সংলগ্ন এলাকায় মোট 5টি ভূমিকম্পের উৎস রয়েছে। বিশ্লেষকরা বলছেন এসব উৎস থেকে রিখটার স্কেলে 7.5 থেকে 8.5 মাত্রার ভূমিকম্প উৎপন্ন হতে পারে। চট্টগ্রাম শহরের আর্থকোয়েক ড্যামেজ অ্যাসেসমেন্ট করে দেখা গেছে যদি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে
ভূমিকম্প হয়, তবে চট্টগ্রামের 41টি ওয়ার্ডের 2,62,000 ভবনের মধ্যে প্রায় 2 লাখ ভবনেই ক্ষতিগ্রস্ত হবে। তবে ভূমিকম্প মোকাবেলায় এখনও কি কোনো পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে? গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া বা লোকাল অথরিটি যেগুলি আছে তাদের যে ইনিশিয়েটিভ নেওয়া, প্রথম 2-1 দিন হইচই হয়েছে, ঠিক আছে, বাট এরপরে কেন যেন পুরোটাই সাইলেন্ট হয়ে যাচ্ছে। দায়সারাভাবে মাটি পরীক্ষা বা মাটি পরীক্ষা না করেই একের পর এক নির্মাণ হচ্ছে বহুতল ভবন। ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতির প্রধান কারণ হতে পারে দুর্বল ফাউন্ডেশন, ঘটতে পারে তরলীকরণের মতো ঘটনা। এই ইনভেস্টিগেশনগুলো আমরা খুব লাইটলি আমরা কিছু কমন কনসেপশনের উপর বেস করে আমরা করে ফেলি, কিন্তু আসলে এই জায়গাটাতে আমাদের কিন্তু স্ট্রং মনিটরিং বা স্ট্রং আমাদের এই জায়গাটাতে লুক আফটার করতে হবে। নগর পরিকল্পনাবিদদের মতে একটি পরিকল্পিত শহরে ন্যূনতম 25% রাস্তা থাকা প্রয়োজন, কিন্তু অপরিকল্পিত নগরায়নের ফলে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয়ে পড়েছে অলিগলি। ফলে বড় কোনো দুর্ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করাও হয়ে পড়বে দুরূহ। দুর্ভাগ্য হিসেবে আমাদের বর্তমানে দেশে জনপরিসর, খেলার মাঠ, প্রশস্ত ফুটপাত এগুলোর মাত্রা দিনকে দিন হ্রাস পাচ্ছে এবং দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। সরকারি দপ্তরগুলো তারা এই বিষয়ে চূড়ান্তভাবে আসলে তাদের এখন কাজ করার সময় এসেছে। এই অঞ্চলের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় প্রতি 100 থেকে 150 বছর পর এই অঞ্চলে 7 বা তার অধিক মাত্রায় শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। বাংলাদেশ ইন্ডিয়ান টেকটনিক প্লেটের কারণে 1918 সালে শ্রীমঙ্গলে অনুভূত হয়েছিল 7.6 মাত্রার ভূমিকম্প। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা, বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন এবং নগর পর্যায়ে সমন্বিত ভূমিকম্প প্রস্তুতি এখনই নিশ্চিত না করা হলে বড় ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। রাজধানীর মিরপুরে প্যারিস রোডে সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের মাথা থেঁতলানো ছিল, এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়রা জানান পরিত্যক্ত মার্কেটটিতে এর আগেও হত্যার ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুরের প্যারিস রোডে সিটি কর্পোরেশনের 6 তলা এই মার্কেটটি 10 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত। শুক্রবার রাতে এখান থেকে উদ্ধার হয় এক যুবকের মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্গন্ধের সূত্র ধরে পরিত্যক্ত মার্কেটের নিচতলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। এসে দেখলাম এখানে একটা লাশ পড়ে আছে। যখন দেখলাম হ্যাঁ মানুষের লাশ, তখন আমি 999-এ ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে পুলিশ এসেছে। পুলিশ আসার পর আবার সেনাবাহিনীর অপেক্ষা করা হয়েছে। সেনাবাহিনী আসলো, তখন যৌথভাবে টিম ভিতরে ঢুকে সার্চিং মার্চিং করলো, দেখলো যে একটা মানুষেরই লাশ। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম সুমন। মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করতেন। 12 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। প্রাথমিকভাবে তার নাম জানা গেছে সুমন, বাড়ি বরিশালের মোলাদি। আমরা পরবর্তী ইনভেস্টিগেশনে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা বিস্তারিত বের করতে সক্ষম হবে বলে আশা করি। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের আত্মীয় স্বজন। জানান সুমনের সঙ্গে কারো শত্রুতা ছিল না। সারা রাত্র কল বেজেছে, কিন্তু উনি কল রিসিভ করেন নাই। 4:30টার সময় দেখছি মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমরা পরে থানায় জিডি করছি। খুব নিরহ মানুষ ছিল, খুব শান্তশিষ্ট মানুষ। এর আগেও একাধিকবার সিটি কর্পোরেশনের পরিত্যক্ত এই মার্কেটে খুনের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। মানুষ মারা যাইতেছে, কার আপনার আমার সন্তান। ডিএমসিসি যত মন্ত্রী দায়িত্ব না নেবে তত মন্ত্রী সব ঘটনা ঘটতে থাকবে। অপরাধ ঠেকাতে দ্রুত মার্কেটটি সংস্কার অথবা ভেঙে ফেলার দাবি স্থানীয়দের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে ময়মনসিংহ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী প্রচারণার ক্যাম্প উদ্বোধনের কথা ছিল। এ সময় প্রতিপক্ষের কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর 2 জনকে আটক করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সালমান ওমর রুবেলের কর্মী সমর্থকরা।
পেপার অ্যান্ড প্যাকেজিংকে বর্ষপূর্ণ ঘোষণার সুফল পেতে সরাসরি রফতানিতে প্রণোদনা চান উদ্যোক্তারা। এই জন্য জাতীয় বাজেটে বিশেষ নীতি কৌশল নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদিও বর্ষপূর্ণ নিয়ে পরিকল্পনা জানাতে অপারগতা প্রকাশ করেছে ইপিবি। ইয়ানু শিফাতের রিপোর্ট। 2026 সালের জন্য যে পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে, সে পণ্যের আসলে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাজারের আকার কত? সরকারি বেসরকারি কোনো সংস্থা সংগঠনের কাছে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে রয়েছে পেপার অ্যান্ড পেপার প্রোডাক্টসের হিসাব। এখানে রফতানি আয় 2022-23 অর্থ বছরে হয় 22 কোটি 98 লাখ ডলার, ক্রমাগত বেড়ে 2024-25-এ দাঁড়িয়েছে 28 কোটি 58 লাখ ডলারে। আর চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে এ খাতের রফতানি আয় হয়েছে 13 কোটি 65 লাখ ডলার। আবার গার্মেন্ট অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের বিশ্ববাজারের আকার $7 বিলিয়ন বেশি। ব্লুমবার্গের এই তথ্যের বিপরীতে বিজিএপিএম এর দাবি এ খাতে $1 কোটি প্রত্যক্ষ আর পরোক্ষ মিলিয়ে বাংলাদেশি পণ্যের রফতানি আয় মোটে $7.5 বিলিয়ন কম। সম্ভাবনার এই বিশাল বাজার ধরতে বর্ষপণ্যের স্বীকৃতি পাওয়া পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে এগিয়ে নিতে সরাসরি রফতানিতে প্রণোদনা দেওয়া সহ বিভিন্ন নীতি সহায়তা চান তৈরি পোশাক শিল্পের ব্যাকবন খ্যাত এই শিল্পের উদ্যোক্তারা। প্যাকেজিং ইনস্টিটিউট এবং লো ফাইন্যান্স আপনার ইন্টারেস্ট এবং বিশ্বের যে বায়ারগুলো আছে তাদের সাথে দেশের আপনার মেলবন্ধন, আপনার উৎপাদনকারী এবং দেশের ক্রেতা বিক্রেতা এদের ক্ষেত্রে যদি করা যায়, নীতি সহায়তা পাওয়া যায়, তাহলে আপনার এই সেক্টর ভালো করবে। পণ্যের মান বাড়ানো, ব্র্যান্ডিং এ জোর দিয়ে ক্রেতা টানতে জাতীয় বাজেটে টানা কয়েক বছর বিশেষ নীতি কৌশল নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। সাবসিকুয়েন্টলি পরপর 3-4 বছর ধরে যে আমরা যে সমস্ত পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করব, প্রত্যেকটার জন্য যেন আমরা ডেডিকেটেড একটা ফিসক্যাল পলিসির মেজার এখানে আমরা নেই। সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থা করার জন্য আমরা যদি একটা তহবিল করে তুলি, তাহলে সেক্ষেত্রে এটা কাজ করবে। এবছরের বর্ষপণ্য ঘিরে সরকারের পরিকল্পনা নিয়ে জানতে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবিতে কয়েক দফা যোগাযোগ করলেও মেলেনি কোনো উত্তর। উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দেশে বিদেশে বাজার সম্প্রসারণে এবছর পেপার ও প্যাকেজিং পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। খাতটি বেশ বড়, কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হয় এতদিন নীতি কৌশল সাজানোর সময় কিছুটা পিছিয়ে ছিলেন এ খাতের উদ্যোক্তারা। এবার তাদের এগিয়ে নিতে তৎপর হবে সরকার, যার সুফল পাবে দেশের অর্থনীতি। এমনটাই প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। জানু সিফাত, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ইরানে ফের রক্তপাত হলে গুরুতর পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে সৌদি কাতারের উদ্বেগ, পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হওয়ার শঙ্কা। চুয়াডাঙ্গার বাজারগুলোতে সরবরাহ কম থাকায় শীতকালীন সবজি দাম অনেকটা বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বড়বাজার পাইকারি সবজি বাজারে রয়েছেন সহকর্মী মাহফুজ মামুন। সরাসরি চলে যাব তার কাছে। মামুন, শীতের শুরু থেকে চুয়াডাঙ্গাতে সবজির বাজার ঊর্ধ্বমুখী। কৃষি প্রধান জেলা হওয়ার পরও এখানে সবজির দাম এবার অস্থিতিশীল অবস্থায় রয়েছে, অনেকটাই ঊর্ধ্বমুখী। ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরেই বলা যায় এবার শীত মৌসুমের সবজি। শীতের সময় চুয়াডাঙ্গাতে সবজির আবাদ হয় অনেক বেশি, কিন্তু ভুট্টা, তামাক সহ অন্য ফসল চাষ হওয়ার কারণে এবার সবজির বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি এবং 1 কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। এছাড়া ফুলকপি, পাতাকপি, সিম, বেগুন সহ বিভিন্ন সবজির দাম অনেক চড়া হয়। ক্রেতারা অনেক বেশি দামে কিনতে হচ্ছে, কারণ এই সময় সবজির দাম অনেক কম থাকে। এই শীতকালেই সবজি চাষ করেন কৃষকরা বেশি এবং বাজারে সবজির সরবরাহ অনেক বেশি থাকার কারণে চাহিদাও অনেক বেশি থাকে। শীতকালেই ক্রেতারা সবজি কিনে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি বাজার ঘুরে দেখেছি সকালবেলা, ব্যবসায়ীরা বলছেন যে এ মৌসুমে সবজির বাজার অনেকটা বেশি হওয়ার কারণেই খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে সবজির চাহিদাও রয়েছে, কিন্তু দাম বেশি থাকার কারণে ক্রেতারা কিনতে পারছে না। ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে সবজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবার জেলায় 750 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। অনেকটাই সবজি কম চাষ হওয়ার কারণেই দাম বাড়তি রয়েছে। চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবজির বাজারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা থেকে।
স্বল্প খরচে বেশি ডিম উৎপাদন এবং প্রতিপালন সহজ হওয়ায় খামারিদের লাভের পথ খুলে দিয়েছে খাকি ক্যাম্পবেল জাতের হাঁস। এই জন্য নেত্রকোনার মোহনগঞ্জ ও কলমাকান্দার কৃষকদের ঋণ দিচ্ছে বিকেএসএফ এবং স্থানীয় উন্নয়ন সংস্থা। নেত্রকোনা সদরের খামারি ও উদ্যোক্তাদের জন্য ডিম ও হাঁসের হাটও বাড়াচ্ছে আয়। সহায়তা অব্যাহত রাখলে এই অঞ্চলে হাঁস পালন গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নেত্রকোনা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। হাওর নদী আর জলাভূমির জেলা নেত্রকোনা। এই জেলায় প্রাকৃতিক জলাভূমিতে হাঁস পালন নতুন না হলেও কৃষকদের ভাগ্য বদলের গল্প লিখছে খাকি ক্যাম্পবেল জাতের হাঁস। কম খরচে বেশি লাভ, এমন সম্ভাবনাই দেখাচ্ছে এই হাঁস পালন। বেশি ডিম উৎপাদনের কারণে খাকি ক্যাম্পবেল হাঁস এখন কৃষকদের কাছে লাভজনক প্রকল্প। নেত্রকোনা সদরের বাংলা বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিদ আলম মুরগির খামারে লাভের মুখ না দেখায় প্রায় 2 বছর ধরে হাঁস পালন করছেন। স্থানীয় উন্নয়ন সংস্থার সহায়তায় হাঁস পালন করে লাভ পাচ্ছেন আজিদ আলম। ব্রয়লার পালতাম, ব্রয়লার আমি মার খেয়েছি, 800 মুরগি মারা গেছে, 2 লক্ষ টাকার মতো মার গেছে। পরে আঁশ তুলছি, ডিএসকের থেকে আঁশ তুললে আমি ভালো লাভবান হয়েছি। আমি 2 বছরে প্রায় 9 লক্ষ টাকার মতো লাভ করছি। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অন্যতম বড় ডিমের হাট এটি। হাওর পাড়ে উন্মুক্ত হাঁসের খামারে উৎপাদিত ডিমের একটি বড় অংশ আসে এখানে। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন লক্ষাধিক টাকার ডিম বেচাকেনা হয়, সঙ্গে বিক্রি হচ্ছে হাঁসও। আমরা বাড়িতে মনে করেন বৈশা থাকি, কোনো কাজকর্ম করি নাই, বাজারে কিনি বেশি মনে করেন দিয়ে 200-500 হয়, নিয়ে বাচ্চারা নিয়ে খাওয়াই। 50টা আছে, কিনলে না হইলেও 4-5 লাখ টাকা লাভ হবে। স্থানীয় উন্নয়ন সংস্থা মাঠ পর্যায়ে কৃষকদের দিচ্ছেন প্রশিক্ষণ ও ঋণ, ফলে ডিম ও হাঁসের খামারকে ঘিরে গড়ে উঠেছে নতুন সম্ভাবনা। ভ্যালু চেইন মেইনটেনের জন্য আমরা লোকাল বাজারে কিছু ব্যাপারীদের সাথে হাঁসের খামারিদেরকে লিঙ্কেজ মেইনটেইন করে দিয়েছি, যেন তারা তাদের হাঁসটা যখন বিক্রি উপযোগী হয় সহজে বিক্রয় করতে পারে। প্রকল্প এলাকায় টোটাল 28টা এগশপ স্থাপন করেছি। এগশপের মাধ্যমে তারা তাদের যে ডিম সেটা স্থানীয় বাজারে বিক্রি করতে পারে। প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের দারিদ্র্য বিমোচন, কর্মদক্ষতা বাড়াতে কারিগরি প্রশিক্ষণ সহ ঋণ ও আর্থিক সহযোগিতায় কাজ করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থা এটি বাস্তবায়নে কাজ করছে। পিকেএসএফ বাংলাদেশের প্রতিটা রিমোট অঞ্চলে তার পার্টনার অর্গানাইজেশনের মাধ্যমে পৌঁছে গেছে, এবং আমাদের একটা পলিসি হচ্ছে যত রিমোট, যত অবহেলিত তত ফার্স্ট প্রায়োরিটি পাবে। সহযোগী সংস্থাদেরকে আমরা অর্থায়ন করি, এদের প্রায় 19,000-এর মতো ব্রাঞ্চ আছে সারা দেশে। 2,25,00,000 আমাদের মোট সদস্য আছে, যাদের 70% অন অ্যান অ্যাভারেজ সবসময় অর্থায়িত থাকে। সহায়তা অব্যাহত থাকলে এই অঞ্চলে হাঁস পালন গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাওরের প্রাকৃতিক পরিবেশকে পুঁজি করেই সচ্ছলতার পথ খুঁজে নিচ্ছেন এই অঞ্চলের বেশিরভাগ মানুষ। নানা ধরনের পেশার সঙ্গে যুক্ত থাকলেও বংশ পরম্পরায় চলে আসা হাঁসের খামারেই কাটে তাদের দিনের বেশিরভাগ সময়, যেখানে জীবিকার সঙ্গে মিশে আছে ঐতিহ্য আর টিকে থাকার গল্প। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, নেত্রকোনা। খাগড়াছড়ির চেঙ্গি নদীর পাড়ে বাড়ছে সবজি চাষ। পারিবারিক চাহিদা মেটাতে গড়ে তোলা ক্ষেতের শাকসবজি ও ফল বিক্রি হয় স্থানীয় বাজারে। এতে তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ। চাষিদের দেখাদেখি চাকরিজীবী শিক্ষিত অনেকেরই আগ্রহ বাড়ছে চাষাবাদে। ফলন বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতা চান তারা। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ি শহরের মাঝ দিয়ে বয়ে গেছে চেঙ্গি নদী। বর্ষায় এই খরস্রোতা, শুষ্ক মৌসুমে শান্ত। তাই তো জেলার পানছড়ি থেকে মহলছড়ি পর্যন্ত নদীর 2 তীরের বাসিন্দা পাড় ঘেঁষে গড়ে তোলেন শাকসবজি ক্ষেত। এসব শাকসবজি সহ উৎপাদিত ফসল পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করেন তারা। নিত্য প্রয়োজনীয় যা লাগে আমাদের কাঁচামরিচ থেকে বেগুন, ভুট্টো, তারপরে আলু, আরো বিভিন্ন রকমের শাক আমরা উৎপাদন করেছি এখানে। পুঁজিটা আমরা এখানে যে ব্যবহার করি, সেই পুঁজি দিয়ে এতগুলি সবজি কিনতে পাওয়া সম্ভব না। চাষাবাদে জড়িত শুধু কৃষকই নয়, চাকুরিজীবী ও শিক্ষিত যুবকরাও। কৃষি বিভাগ থেকে প্রযুক্তিগত সহায়তা পেলে চেঙ্গি নদীর পাড়ে আরো ভালো ফলন সম্ভব বলে মনে করেন তারা। 3 বছর হলো এখানে চাষ করতেছি। কৃষি অফিস থেকে কোনোবার তদারকিও করলো না
যদি তদারকি করতো এবং তারা যদি আমাদেরকে যদি সুপরামর্শ দিত, হয়তো আমরা আরো অনেক ভালো ফলন উৎপাদন করতে পারতাম। স্থানীয় কৃষি বিভাগ বলছে, চেঙ্গি তীরবর্তী এলাকাগুলোর কৃষকদের তালিকা করে তাদের পরামর্শ ও প্রণোদনার আওতায় আনা গেলে আরো এগিয়ে যাবে জেলার কৃষিখাত। কৃষকদেরকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন প্রণোদনা থাকে ওনাদেরকে দিয়ে আসতেছি, এবং আমরা আমাদের যে যাদের মাঠের আমাদের কর্মকর্তা আছেন, উপসাগরের কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক তাদের পাশে থাকেন, বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। খাগড়াছড়ির পানছড়ি থেকে মহলছড়ি পর্যন্ত প্রায় 60 কিলোমিটার জুড়ে চেঙ্গি নদীর এই পাড়ে বর্ষায় জমা পলিমাটিতে কৃষিকাজ করে স্বাবলম্বী হয়েছে প্রায় সহস্রাধিক পরিবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাঙামাটি পৌরসভায় প্রায় 15 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে। এজন্য পৌরসভার উদাসীনতাকে দুষছেন নগরবাসী। আর সব দায় পৌরবাসীর উপর চাপিয়ে বকেয়া আদায়ে মামলার কথা ভাবছে পৌর কর্তৃপক্ষ। হেফাজত সবুজের পাঠানো তথ্য, রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। 1972 সালে 65 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় রাঙামাটি পৌরসভা। 1998 সালে উন্নীত হয় প্রথম শ্রেণীতে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে বর্তমানে বকেয়া হোল্ডিং ট্যাক্সের পরিমাণ প্রায় 15 কোটি টাকা। বকেয়া হোল্ডিং ট্যাক্সের তালিকায় ব্যক্তি পর্যায়ের সর্বোচ্চ পরিমাণ প্রায় 32 লাখ এবং সর্বনিম্ন 2 লাখ টাকা। এমনকি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বকেয়া রয়েছে 25 থেকে 55 লাখ টাকা পর্যন্ত। এজন্য পৌরসভার উদাসীনতাকে দোষছেন বাসিন্দারা। প্রথম হোল্ডিং এর যেটা 10,000 টাকা সেটা 2,000 টাকা করে দিছে, আর দ্বিতীয় হচ্ছে যে যেটা 17,000 টাকা ছিল এটা 20,000 টাকা করে দিছে। এবং এদেরকে জিজ্ঞেস করলাম যেটা কেন হয়েছে, এটা বলছে যে এদের ভুলের কারণে হয়েছে। প্রথমে অ্যাসেসমেন্টটা তারা নিজস্ব ওয়েতে অনেক বাড়তি করে, পরে তাদের সাথে একটা অসাধু কিছু ওইখানে অ্যাসেসমেন্ট অফিসার আছে বা যারা মাঠ পর্যায়ে কাজ করে, নিকুইশনের ক্ষেত্রে দেখা যায় একটা পুরো কমিয়ে দেয়। কর নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও থাকা উচিত। প্রশাসক আছে তাদের উচিত যে ট্যাক্সটা আদায়ের জন্য চেষ্টা করা, পাশাপাশি জনগণের যাদের অভিযোগ আছে এই অভিযোগগুলো আমলে নিয়ে এগুলো রিভিউ করার মাধ্যমে ট্যাক্স পুনর্নির্ধারণ করা। আর সব দায় পৌরবাসীর ওপর চাপিয়ে বকেয়া আদায়ে মামলার কথা ভাবছে পৌর কর্তৃপক্ষ। রিভিউর জন্য একটা দেশের সময় দিয়ে থাকি। অধিকাংশ সম্মানিত করদাতা ওনাদের অজ্ঞতার কারণে বা ওনাদের অবহেলার কারণে ওনারা ঠিকমতো আপত্তিগুলো দাখিল করেন না। তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, তারা তাদের বকেয়া দিচ্ছে। শেষ পর্যন্ত না পারলে তো আইনি যে প্রক্রিয়া, সার্টিফিকেট মামলা করতে হলে আমরা ওইদিকেই যাব। কর্তৃপক্ষের তথ্য মতে রাঙামাটি পৌর এলাকায় 19,586টি হোল্ডিং নম্বর রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে বইছে নির্বাচনী হাওয়া। দোকানের বেঞ্চে বসে ধোঁয়া ওঠা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জমে উঠছে মানুষের আড্ডা। আলোচনার কেন্দ্রে ভোট। প্রার্থীদের প্রচার আর প্রতিশ্রুতির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এলাকার চাওয়া পাওয়া। সড়ক যোগাযোগের উন্নয়ন, কাজের সুযোগ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন চান এলাকাবাসী। ভোটের এই মৌসুমে ঝিনাইদহবাসীর প্রত্যাশার কথা তুলে ধরছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। ঝিনাইদহ 2 সংসদীয় এলাকার বাসুদেবপুর বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় থাকা মানুষের প্রত্যাশার কথা জানবো। একটা আশা আমাদের এলাকায় উন্নয়ন, যাতে কোনো অভাব অনটন কোনো কিছুতে না থাকে। বিদ্যুৎ, আবার সব কিছু, এক কথায় শিক্ষা, প্রশাসনিক, মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মানুষের বাক স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, এটাই আমার চাওয়া। দেশের উন্নয়ন করলে ভালো, রাস্তাঘাট এটা সেটা এই সমস্ত জিনিসগুলো, শিক্ষা ব্যবস্থা এই সমস্ত জিনিসগুলো করলে ভালো। প্রত্যাশা আমাদের চাষে কৃষি উন্নয়ন করবে, এই প্রত্যাশা প্রার্থীর কাছে আমাদের প্রত্যাশা যে আমাদের আর্থসামাজিক পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের খোঁজ খবর নেবে, হত দরিদ্র যারা আছে এদের কিছু খোঁজ খবর নেবে। আমরা আর কি দেখে দেবো, আমরা সব দিকে দেখে উন্নয়ন বা যে ভালো কিছু করবে বা তার প্রতি একটা আশা আছি, হয়তো সে ভালো কিছু করতে পারবে, সেই মর্মে আমরা তার দিকে ভোটটা দেব। অসংখ্য নদ নদীতে ভরা ঐতিহ্যবাহী জেলা মাদারীপুর। পদ্মা সেতু চালুর 3.5 বছরেও গড়ে ওঠেনি কোনো কলকারখানা কিংবা শিল্প প্রতিষ্ঠান। মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণ হয়নি দীর্ঘদিনেও। ঢাকা বরিশাল মহাসড়ক ও 6 লেনে উন্নীতকরণের দাবি আটকে আছে আশ্বাসেই।
আর অন্ধকারেই ঢাকা স্বাস্থ্য খাতের উন্নয়ন। বিশেষজ্ঞরা বলছেন অব্যবস্থাপনা, নীতি নির্ধারকদের দীর্ঘসূত্রতা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে কোনো মেগা প্রকল্প বাস্তবায়ন হয়নি এই জেলায়। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। পদ্মা, আড়িয়ালখা, কুমারসহ অসংখ্য নদ নদী বিস্তৃত মাদারীপুর জেলা। পদ্মা সেতু উদ্বোধনের 3.5 বছর পেরিয়ে গেলেও জেলায় আজও গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান কিংবা কলকারখানা। আত্মকর্মসংস্থান না হওয়ায় বাড়ছে হতাশা। শিল্প মন্ত্রণালয়ের অর্থায়নে 61 কোটি টাকা ব্যয়ে বিসিক শিল্পনগরী সম্প্রসারণ করা হলেও ভূমি উন্নয়ন, পানি সরবরাহ, পয় নিষ্কাশন, গ্যাস সংযোগ সহ ব্যবসায়িক পরিবেশ না থাকায় তৈরি হয়নি নতুন উদ্যোক্তা। ফলে এ জেলায় বিনিয়োগ করেননি কোনো ব্যবসায়ী। এই জায়গায় মূলত একটা বড় অ্যামাউন্টের যে শ্রমিক দরকার কলকারখানা কাজের জন্য, ইন্ডাস্ট্রিয়াল, এগুলো মাদারীপুরে নেই। 15 বছরে এগুলোর কোনো উন্নয়ন হয় নাই। বিসিকে এক বিল্ডিং ছাড়া ব্যবসা করার মতন পরিবেশ কোনো কিছুই নাই, যে কারণে এখানে কোনো ব্যবসা হচ্ছে না। 1125.69 বর্গ কিলোমিটারের 3টি সংসদীয় আসনে এই জেলায় মোট ভোটার 11,35,572 জন, যার অর্ধেকই নারী। অথচ নেই নারীদের উন্নয়নে কোনো প্রশিক্ষণ কেন্দ্র। পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি ছিল বেশ জোরালো, সেই প্রত্যাশাটুকুও হয়নি পূরণ। 30 লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘুরিয়ে চলা 250 সোজা জেলার আধুনিক হাসপাতালও মৃতপ্রায়। পর্যাপ্ত জনবল না থাকায় নেই কাঙ্ক্ষিত সেবা। সবার প্রত্যাশা ছিল যে মাদারীপুর একটা মেডিকেল কলেজ হবে, আমরা সবাই আশা করছিলাম যে হবে, বাট হয় নাই। এই হাসপাতালটাকে সুন্দরভাবে এমনভাবে চিকিৎসা হোক যাতে করে প্রত্যেকে যেন ভালোভাবে চিকিৎসা করতে পারে। স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার দরকার, নার্স দরকার, ওষুধ দরকার, তারপর যে টেস্ট দরকার, সেই বিষয়গুলি আমরা লক্ষ্য করি না। আমরা দেখি শুধু ভবন হয়েছে, শুধু ভবন হয়ে তো মানুষের উপকার হচ্ছে না। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে চালু হলেও শতভাগ সুফল পাচ্ছেন না দক্ষিণাঞ্চলবাসী। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের 45 কিলোমিটার অংশে ঝুঁকি কাটেনি আজও। বিগত অনেক সরকারই এই রাস্তা মেরামত করে, কিন্তু কোনো সরকারই টেকসই রাস্তাঘাট করে না। 6 লেন কিংবা 4 লেনের একটা বড় রাস্তা হবে, সেই কাজটা হাতে নেওয়া হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু সেই কাজটা দেখা যায় নাই এবং সেই কাজটা অত্যন্ত জরুরিভাবে করা দরকার। সবশেষ 2022 সালের বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র অনুযায়ী দেশের দরিদ্র এই জেলা বারবারই রয়ে গেছে উন্নয়নে পিছিয়ে। দারিদ্র্যের চিহ্ন লেগে আছে শহর থেকে গ্রাম সবখানেই। মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলানোর কারিগররা রয়ে গেছেন অবহেলিত। আর ইতিহাস ঐতিহ্যের এই জেলায় বিনোদন খাতেও আসেনি কোনো পরিবর্তন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সব সমস্যার দ্রুত সমাধান করবে নতুন সরকার, এমনটাই দাবি জেলাবাসীর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। ইরানে নতুন করে রক্তপাত হলে ভয়াবহ পরিণতি হবে এমন সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর সৌদি আরব ও কাতার আশঙ্কা করছে মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হতে পারে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। তবে নতুন করে রক্তপাত হলে গুরুতর পরিণতি হবে এমন সতর্কতা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সাউথ লোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের সামরিক হামলা কেন এড়িয়েছেন এমন প্রশ্নে বলেন সিদ্ধান্তটি তিনি নিজেই নিয়েছেন। কেউ আমাকে রাজি করায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। গতকাল 800-র বেশি ফাঁসির পরিকল্পনা ছিল, কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি। ফাঁসিগুলো বাতিল করা হয়েছে। বিষয়টি আমার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে। তবে উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরি আলোচনা করেছে সৌদি আরব ও কাতার। দেশ দুটির আশঙ্কা মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হতে পারে। ইসরায়েলও কূটনৈতিক ও সামরিক প্রস্তুতিতে যুক্ত হয়েছে। হোয়াইট হাউস বলছে ইরান ইস্যুতে এখনও সব বিকল্প ব্যবস্থা খোলা আছে। নতুন করে সহিংসতা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। খামেনি যুগের অবসানে বিশ্ববাসীকে বিক্ষোভকারীদের সহায়তার আহ্বান জানিয়েছেন ইরানের শেষ রাজা শাহর ছেলে রেজা পাহলভি। শুক্রবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। এতে আরও প্রাণহানি আটকানো যাবে বলে দাবি করেন রেজা। এ সময় ইরানে ফিরে সংবিধান পরিবর্তন করার ঘোষণাও দেন তিনি।
The so-called Islamic Republic. ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। আমি শুধু ইরানকে স্বাধীন হতে সহায়তা করছি। ইরানের মানুষ ঠিক করবেন তাদের পরবর্তী নেতা কে হবে। Hijacked our homeland. এদিকে ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাতে ইতালি রাজধানীর রোমে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মী ও প্রতিবাদকারীরা। শুক্রবার রোমে সিটি হলের সামনে জড়ো হয়ে ইরানের জনগণের প্রতি সমর্থন জানান এবং শাসন ব্যবস্থার অবসানের দাবি তোলেন তারা। এ সময় কয়েকজন বিক্ষোভকারী রেজা পালভির প্রতি সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। গত বছরের ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে ইরানে শুরু হয় বিক্ষোভ। পরবর্তীতে তা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ও ধর্মীয় শাসন ব্যবস্থার উৎখাতের দাবিতে দেশজুড়ে আন্দোলনের রূপ নেয়। শিউলি রোজা, সময় সংবাদ। রাশিয়ার কামচাটকায় ছাদ থেকে পড়া বরফে চাপা পড়ে অন্তত 2 জন নিহত হয়েছেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের কবলে অঞ্চলটির বাসিন্দারা। অন্যদিকে শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে কানাডার টরন্টো ও আশেপাশের এলাকা। এছাড়া 10 বছরে প্রথমবারের মতো জমে গেছে হাঙ্গেরির দ্বিতীয় বৃহত্তম লেক ভ্যালেন্স পুরো জলভাগ। তুষারপাতের কবলে স্থবির হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতে বিপর্যস্ত রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। কর্তৃপক্ষ জানিয়েছে অঞ্চলটিতে ছাদ থেকে পড়া বরফের নিচে চাপা পড়ে কয়েকজন হতাহত হয়েছেন। এমনকি কয়েক মিটার বরফের স্তর জমে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। অন্যদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার টরন্টো ও আশেপাশের এলাকায় আঘাত হানে শক্তিশালী শীতকালীন ঝড়। দেশটির আবহাওয়া দফতরের তথ্য মতে ভারী তুষারপাতে দৃশ্যমান মারাত্মকভাবে কমেছে। এতে চলাচলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ জানায় বেশ কয়েকটি সড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। এছাড়া টানা কয়েক সপ্তাহের তীব্র বরফে হাঙ্গেরির লেক ভ্যালেন্স পুরোপুরি বরফে জমে গেছে। গেল 10 বছরে এবারই প্রথম এমন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জমাট বাঁধা লেকে না নামার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র শীত আরও কিছুদিন চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। বরকতুল্লাহ, সময় সংবাদ। সকালের সময় এবারে খেলার খবর। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপের কারণে আস্থাহীনতায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটের এই সংকটময় পরিস্থিতিতে তাই ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে বললেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। পাশাপাশি খেলোয়াড়দের ম্যাচ বয়কট করার সিদ্ধান্তের সমালোচনা করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। সামাজিক মাধ্যমে বয়কটের ডাক থাকলেও বাস্তবতা ভিন্ন। এত সব নাটকীয়তার পরেও শুক্রবার বিপিএলে প্রায় ফুল হাউস হোম অফ ক্রিকেট। মানুষের এমন ভালোবাসার পরও ভালো নেই দেশের ক্রিকেট। একের পর এক বিতর্ক, যার ভারে চাপা পড়ে গেছে মাঠের আলোচনা। বিসিবির এমন সংকটময় পরিস্থিতির দায়ে সাবেক ক্রীড়া উপদেষ্টার কাঁধে চাপালেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বিগত ক্রীড়া উপদেষ্টা তিনি যেভাবে আসলে আমাদের এই ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত করে বা যেভাবে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তিনি ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে গেছেন, ক্রিকেট বোর্ড নিজেরাও একটি আস্থাহীনতায় ভুগছে। পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও একটি আস্থাহীনতায় ভুগছে এবং আমাদের যারা ক্রিকেটার রয়েছেন তাদেরও ক্রিকেট বোর্ডের প্রতি যে রেসপেক্ট সেটা আমার কাছে মনে হয়েছে কিছুটা আস্থাহীনতায় রয়েছে। দেশের ক্রিকেটের বিতর্ক নতুন উচ্চতায় উঠেছে বৃহস্পতিবার। অতীতের সব রেকর্ড ভেঙে বিপিএল ম্যাচ বয়কটের মতো নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেন ক্রিকেটাররা। খেলোয়াড়দের এমন আচরণ অবশ্য কাম্য নয় বলে জানান সাফজয়ী এই গোলরক্ষক। খেলাধুলা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমি খেলোয়াড়দের উদ্দেশ্য বলবো এবং আমাদের ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্য বলবো যে আমার খেলাটাকে ঠিক রেখে আপনাদের যদি কোনো বিষয়ে যদি কোনো মতবিরোধ থাকে সেটা আপনারা আলোচনা সাপেক্ষে সেগুলো সমাধান করবেন। বাংলাদেশ ক্রিকেটের এমন সংকটকালীন সময়ের উত্তরণ কই? আমিনুল হকের মতে দেশের ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে এমন ক্রান্তি লগ্নে। শুনতে হবে ক্রিকেটারদের কথা, দিতে হবে দিক নির্দেশনা। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের যে বর্তমান যে লিডারশিপ রয়েছে তাদেরকে আহ্বান করব যে আপনারা ক্রিকেটারদের সাথে বসেন, আমাদের যারা
ক্রিকেটের যারা ক্লাবগুলো রয়েছে তাদের সাথে বসেন, আমাদের ক্রিকেট বোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে বসেন, এবং আপনারা যারা ক্রিকেটের সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে বসে আলোচনা করে কিভাবে আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোথায় সংকট রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। বিএনপি সরকার গঠন করলে ক্রীড়াঙ্গন নিয়ে নিজেদের পরিকল্পনা এদিন আবারও তুলে ধরেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক। এবং আমরা অপেক্ষা রয়েছি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাগরিক শোক সভায় আপসহীন নেত্রী বেগম জিয়ার স্মৃতিচারণ, সপরিবারে যোগ দেন তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বক্তাদের। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা। নীতি থেকে বিচ্যুতির অভিযোগ অস্বীকার জামায়াতের। কঠোরভাবে অস্ত্রধারী যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জনগণের নিরাপত্তা দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব, সেই জিনিসটা তাদেরকে নিশ্চিত করতে হবে। প্রার্থীদের ভোটের প্রচার শুরুর আগে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।